হরিদ্বার থেকে গঙ্গার স্রোতের উল্টো দিকে এগিয়ে গেলে পৌঁছে যাবেন দেবভূমি উত্তরাখণ্ডের আরেক শহরে, যার প্রতিটা কোণায় খুঁজে পাওয়া যায় প্রকৃতি আর আধ্যাত্মিকতার মেলবন্ধন, ঋষিকেশ। যেখানে হাজার হাজার ভক্তদের ভিড় থাকা সত্ত্বেও প্রতিটা ঘাট, প্রতিটা মন্দির, প্রতিটা পথ যেন ভরে আছে অপার শান্তিতে। যেখানে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন যোগা শিখতে। যেখানে রামঝুলা, জানকীঝুলা পেরোতে পেরোতে দেখা যায় গঙ্গার সৌন্দর্য। যেখান থেকে কিছুটা পথ পেরোলেই পৌঁছে যাওয়া যায় নীলকণ্ঠ মহাদেবের কাছে। এখানে কেউ খুঁজছেন প্রকৃতির সৌন্দর্য, কেউ খুঁজছেন অ্যাডভেঞ্চার, কেউ খুঁজছেন নিজের আরাধ্যকে। প্রাচীন এই শহর কাউকেই খালি হাতে ফেরায় না। আজ বলবো ঋষিকেশের গল্প, আর সেই সঙ্গে থাকা, খাওয়া, সাইট সিং এগুলো তো থাকছেই। তাহলে শুরু থেকে শুরু করা যাক। আমি ঋষিকেশ যাচ্ছি হরিদ্বার থেকে। 1000 টাকা দিয়ে উবের করে নিয়েছিলাম আমি। পৌঁছতে সময় লেগেছিল আধ ঘন্টার একটু বেশি। হরিদ্বার থেকে ঋষিকেশ খুব কম খরচে বাসে বা অটোতেও আসা যায়। তাতে খরচ পড়বে 100 টাকারও কম। আমি এখন চলেছি ঋষিকেশ হরিদ্বার থেকে। তো আমি উবেরে যাচ্ছি, কারণ ক্যাব বুক করাটা একটু ঝামেলার ছিল। আর উবেরটা খুব এখানে ইজি, মানে হরিদ্বারের ভেতরে ইন্টার সিটি কিন্তু চলে। একদম হরিদ্বারের ভেতরে চলে না, যে এদিক ওদিক যাওয়া যায় না কারণ ট্রাফিকের জন্য। কিন্তু এখানে উত্তরাখণ্ডে ইন্টারসিটি উবের কিন্তু চলে। তো হরিদ্বার থেকে আপনি যদি ঋষিকেশ যেতে চান, অন্যান্য জায়গায় যেতে চান, তার জন্য কিন্তু আপনি পেয়ে যাবেন উবের। তো আমি উবের করলাম। আমার হোটেল থেকে বেরিয়ে ওই 200-300 মিটার মতো হাঁটতে হলো, কারণ হোটেলের সামনে 4 হুইলার আসে না। তো দাদা বৌদির হোটেল যেখানে আমি খাচ্ছিলাম, ওটা দিয়েই সোজা একটুখানি হেঁটে গেলে ওই 200-300 মিটার মতো পুলিশ ব্যারিকেডটা আছে, যেখানে গাড়িগুলো আটকে যায় আর কি। তো ব্যারিকেডটা ক্রস করলে ওখানটায় গাড়ি আসে, ওখান থেকে আপনি গাড়ি নিয়ে চলে যেতে পারেন। হরিদ্বার থেকে ঋষিকেশ আমার উবেরে পড়ছে 1000 টাকা। এখানে যেটা হয় যে উবের যদি আপনি করেন তো উবেরের ভাড়াটা প্রচণ্ড কম দেখায়, মানে হরিদ্বার থেকে ঋষিকেশ 700-800 টাকা দেখায়। তো অত কমে কেউই যাবে না। আপনি যদি অফলাইনও ক্যাব বুক করেন ওই 1700-1800 বলবে, তারপর সেটা বার্গেনিং করে 1200, 1500, 1000 ড্রাইভারের উপর ডিপেন্ড করছে। তো আমি উবেরে বুক করলাম, ওই অ্যারাউন্ড 800 দেখাচ্ছিল, 1000-এর মধ্যে হয়ে গেল। এই হোটেলের সামনে থেকে পিক আপ নিলাম, আর ড্রপ হবে ঋষিকেশে আমার যে হোটেল আছে সোজা সেই হোটেলেই। তারপরে ওখানে নেমে ঋষিকেশের বেশিরভাগ সাইট সিং হেঁটেই দেখার, কারণ সব কাছাকাছি প্রায় ওই ঝুলার আশেপাশে। তো ওগুলো আমরা ঘুরে হেঁটে দেখবো। আর কালকে গাড়ি নিয়ে নীলকণ্ঠ মহাদেব যাবো। হরিদ্বার থেকে ঋষিকেশ বাস বা অটোতেও যাওয়া যায়, ওই 40-50 টাকা মতো খরচ পড়ে। আমার কাছে প্রচুর গ্যাজেটস ছিল, আর আমার ব্যাগ বিশাল বড় আর কি। এত বড় ব্যাগ নিয়ে আমি শেয়ারে রিস্ক নিলাম না আর কি। তো সেই জন্য আমি উবের করে নিলাম। বাট আপনারা যদি বাজেটে ঘুরতে চান তো আরামসে 40-50 টাকার মধ্যে শেয়ার, অটো, বাস এগুলো পেয়ে যাবেন। দেখতে দেখতেই পৌঁছে গেলাম। এই আমার হোটেল, গঙ্গা অশোকা। ডাবল বেড এসি রুমের খরচ 1200 টাকা। চেক ইন করে ঢুকে পড়লাম। রুমে মোটামুটি যা যা দরকার সবই আছে। চলুন আগে রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে রুম। এখানে একটা ডেস্ক আছে, রিডিং লাইট দেওয়া আছে, বেড, এখানে একটা টেবিল, এখানে ডাস্টবিন, এখানে আর একটা টেবিল আছে, এখানে খাওয়া দাওয়া করা যাবে, চেয়ার আছে 2টো, আয়না দেওয়া আছে। রুম সার্ভিসের জন্য কল করতে পারবেন, ফোন আছে, এখানে এসি, ফ্যান, লাইট। আর ওয়াশরুমে এই যে একটা আয়না, বেসিন, কমোড, শাওয়ার, আর এখানে এক্সস্ট। আর এই পুরো সেট আপটা, এই রুমটা, এসি রুমটা আমার পড়ছে 1200 টাকা পার ডে। 1200 টাকা পার ডে হিসেবে কিন্তু এটা যথেষ্ট ভালো রুম, মানে এসি রুম তার মধ্যে। কারণ হরিদ্বারে আমার যে রুমটা ছিল ওটা 1000 টাকা ছিল পার ডে এসি রুমে, আর এখানে 1200 টাকা, 200 টাকা বেশি। কিন্তু রুম দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। হরিদ্বারে কোনো সেরকম অ্যামেনিটিস ছিল না, কারণ মোস্টলি ওই হোটেলটায় তীর্থযাত্রীরা থাকে। ঋষিকেশের হোটেলগুলো কিন্তু ফার বেটার। আচ্ছা, আরও একটা কথা, সেটা হচ্ছে হরিদ্বার ঋষিকেশ এই দিকটা এলে না জলের একটা ইস্যু থাকে, মানে জলের কোয়ালিটি ভালো হয় না, জল খেয়ে অনেকে স্যুট হয় না ওই জল। তো বেশিরভাগ জায়গায় সবাই প্যাকেজড যেটা ড্রিঙ্কিং ওয়াটার ওটাই নেয়। তো এই হোটেলটায় বিসলেরি টাইপের বোতলও অ্যাভেলেবেল আছে, আবার আরও ওয়াটারও আছে। তো বিসলেরির জন্য ওরা চার্জ নিচ্ছে, 1 লিটার হচ্ছে 30 টাকা। কিন্তু যদি আরও ওয়াটার নেন, মানে ওদের নিজস্ব ফিল্টার আছে তাতে ফিল্টার করা, সেটা কিন্তু ফ্রি। তো
তো আপনি বললে ওরা ওটা আপনাকে রুমে দিয়ে যাবে। চেক ইন করে বেরিয়ে পড়লাম ঋষিকেশ ঘুরে দেখতে। প্রথমেই চললাম ত্রিবেণী ঘাটের দিকে। গঙ্গার এই পারে এই একটাই দেখার জায়গা। ঋষিকেশের বাকি সমস্ত সাইট সিইং গঙ্গার ওই পারে। ত্রিবেণী ঘাট পৌঁছতে অটোতে ভাড়া লাগলো 10 টাকা, সময় লাগলো 15 মিনিট। অটো থেকে নেমে রাস্তা বেরিয়ে প্রথমে সোজা হাঁটা, তারপর রাস্তা যেখানে শেষ সেখান থেকে ডান দিকে ঘোরা। ব্যাস পৌঁছে গিয়েছি। সন্ধ্যাবেলায় এই ঘাটেই গঙ্গা আরতি হয়। ত্রিবেণী ঘাট দেখে চললাম জানকী চূড়া দেখতে। ত্রিবেণী ঘাট থেকে অটোতে ভাড়া পড়লো 20 টাকা। রাস্তায় জ্যাম ছিল, সময় লাগলো মিনিট 20। জানকী চূড়ায় উঠে পড়লাম। দুদিক দিয়ে স্কুটি, সাইকেল, বাইক যাচ্ছে, আর মাঝখানটা হাঁটার জন্য। सहाय करे तब कौन बिगाड़ करे नर तेरो। দুই দিকে দেখা যাচ্ছে গঙ্গার অপরূপ দৃশ্য। এই বছর বৃষ্টি হয়েছে খুব, জল অনেক বেশি। জানকী চূড়া থেকে নেমে ডান দিকে পড়বে বিটলস আশ্রম বা 84 কুটিয়া, আর বাকি সমস্ত সাইট সিইং পড়বে বাঁ দিকে। ঠিক করলাম আগে ডান দিকেই যাব। ব্রিজ থেকে মিনিট 7 হাঁটতে হবে। 84 কুটিয়ায় ঢুকতে টিকিট পড়বে 200 টাকা, একটু বেশি, কিন্তু জায়গাটা আসলে ন্যাশনাল পার্কের ভেতরে। এখানে তুলনামূলকভাবে ট্যুরিস্ট কমই আসে। টিকিট কেটে ঢুকে পড়লাম। একদম খাড়াই রাস্তা, সোজা উপরে উঠে গিয়েছে। বিটলস আশ্রমে চলে এসেছি। এখানে আসতে টিকিট নিল 200 টাকা করে। তো ফরেনার আর ইন্ডিয়ান সবারই টিকিট লাগে। ফরেনারদেরটা আমি বলতে পারছি না, বাট ইন্ডিয়ানদের পার হেড 200 টাকা। এই রাস্তাটা কিন্তু বেশ খাড়া আছে। খাড়া আছে বলতে সিঁড়ি নেই, ঢালু করা, কিন্তু বেশ খাড়া। মানে নিচে যেখান থেকে ঢুকলাম ওখান থেকে এইটুকু আসতে অনেকটা উঁচু হয়ে গেছে। আরও একটা রিজন যেখানে ঢোকার 200 টাকা টিকিট, তার কারণ হচ্ছে এটা শুধু কিন্তু ওই বিটলস আশ্রম বা 84 কুটিয়া ওটা দেখার নয়, এই পুরো এরিয়াটা রাজাজি টাইগার রিজার্ভের ভেতরে পড়ছে। আর এই যে রিজার্ভের গেট, মানে টিকিট কাটার পর যে রাস্তাটা ওখান থেকে আসছে ওটা দিয়ে সোজা উঠে এলে এই গেটটা পড়বে। এই যে গেট, এই গেটটা দিয়ে ঘুরলে এই হচ্ছে মেডিটেশন কেভগুলো বা 84 কুটিয়া যেটাকে বলা হয়, ওটা এখানে। আর এখানে তার ডিটেলস সমস্ত লেখা আছে। বিখ্যাত বিটলস ব্যান্ডের মেম্বাররা 1968 সালে মহারিষি মহেশ যোগীর এই আশ্রমে এসে থেকেছিলেন ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন বা অতীন্দ্রিয় ধ্যান শেখার জন্য। বিটলসের পপুলারিটির জন্যই 84 কুটিয়ার চলতি নাম হয়ে যায় বিটলস আশ্রম। মূলত বিদেশি ট্যুরিস্টই বেশি, অন্তত 6-7 জনকে ছবি তুলে দিলাম। এই মেডিটেশন কেভগুলোর একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গার পাথর এনে তো অনেক স্ট্রাকচার বানানো হয়, বাট এটা স্পেসিফিকভাবে গোলাকার যে শিলাগুলো হয় গঙ্গার বুকের, সেইগুলো দিয়ে তৈরি। এখানকার বেশিরভাগ শিলাগুলোই কিন্তু আপনারা দেখবেন যে ব্রিক যেরকম হয় বা চ্যাপ্টা চওড়া নয়, এগুলো বেশিরভাগই গোলাকার, একটা ওভাল শেপ বা রাউন্ড শেপ, একটা গোলাকার ব্যাপার আছে। আর এই প্রত্যেকটা পাথর নেওয়া হয়েছিল গঙ্গা বক্ষ থেকে। এই যে পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, সেই গঙ্গা বক্ষ থেকে। ভেতরে আছে একটা ফটো গ্যালারিও, আর আরও ভেতরে একটা ক্যান্টিন।
84 কুটিয়া দেখে ওই একই রাস্তা ধরে ফিরে চললাম আবার। একটা কথা বলে রাখি, আজ ষষ্ঠী, কিন্তু সেপ্টেম্বরের 28 তারিখেও ঋষিকেশে প্রচণ্ড গরম, মানে মারাত্মক, আর সেই সঙ্গে চাঁদি ফাটা রোদ। একটানা এই রোদে হাঁটলে শরীর খারাপ হওয়া খুবই সম্ভব। ঋষিকেশ আসলে মিড অক্টোবরের পরে আসুন। জানকীঝুলাকে বাঁ হাতে রেখে তাকে পেরিয়ে এবার চললাম পরমার্থ নিকেতনের দিকে। প্রচণ্ড গরমে গলা শুকিয়ে গিয়েছিল, এক গ্লাস ঠান্ডা আখের রসের জন্য দাঁড়িয়ে পড়লাম। তারপর আবার হাঁটা। হাঁটতে হাঁটতেই পথে পড়বে বানপ্রস্থ ঘাট। পথের বাঁ দিকে গঙ্গা, ডান দিকে আশ্রমগুলো, আর মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তায় আছে পথচারী, স্কুটি, বাইক আর এনারাও। ঠান্ডার সময় ঋষিকেশের এই রঙিন গলিগুলো দিয়ে হাঁটতে মন্দ লাগবে না। বানপ্রস্থ ঘাট থেকে কিছুটা সামনে এগোলেই পড়বে সেই বিখ্যাত শিবমূর্তি, ধারোহার ঘাট বা পরমার্থ নিকেতন ঘাট। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम। ঘাটের উল্টো দিকেই পরমার্থ নিকেতন। ভেতরটা সুন্দর করে সাজানো। প্রচন্ড গরমে আর না পেরে পরমার্থ নিকেতনে একটা জায়গায় প্রায় মিনিট 40 বসেছিলাম। তারপর সবকিছু ঘুরে দেখলাম। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। পরমার্থ নিকেতন দেখে আবার হাঁটা লাগালাম সোজা রাস্তা ধরে। বাঁ দিকে বিভিন্ন ঘাট পেরিয়ে কিছুটা এগোনোর পর এলো গীতা ভবন। ঢুকে পড়লাম। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव। ভেতরে ভক্তিগীতি বাজছে, ভক্তরা বসে আছেন। त्वमेव त्वमेव सर्वं मम देव देव। হঠাৎ রোদ সরে গিয়ে ছায়া হয়ে যাওয়ায় ওপরে তাকিয়ে দেখলাম এক টুকরো কালো মেঘ এসে সূর্যদেবকে ঢেকে দিয়েছে। पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। গীতা ভবন দেখে ওই একই রাস্তা ধরে এগিয়ে গেলাম আরো কিছুটা। এবার সামনেই পড়লো রামঝুলা। এই ব্রিজেও প্রচন্ড ভিড়। অনেকে ছবি তুলছেন। ব্রিজ অল্প অল্প দুলছে, খুবই সামান্য। দাঁড়িয়ে থাকলে বোঝা যাচ্ছে, হাঁটলে খুব একটা বোঝা যাচ্ছে না। এই ব্রিজটা এটা অল্প অল্প দোলে কিন্তু হাঁটার সময়, কিন্তু সিকিমের ব্রিজগুলোর মতো অতটা দোলে না। ঘড়িতে দুটো পেরিয়ে গিয়েছে দেখে ঝুলা ক্রস করে আবার ত্রিবেণী ঘাট যেই দিকে সেই পারে চলে এলাম। রামঝুলা থেকে নেমে সোজা বাদিকে হাঁটলে অটো পাওয়া যায়, সেদিকেই এগোলাম। এই জায়গাটা থেকে রামঝুলার ভালো ভিউ পাওয়া যায়, অনেকেই ছবি তোলেন। আর একটু এগিয়ে অটো স্ট্যান্ড পেয়ে গেলাম। ব্রিজের নিচের এই অটোগুলো রিজার্ভে যায়, শেয়ার্ড অটো নয়। ব্রিজের নিচ দিয়ে রাস্তায় উঠে এলে শেয়ার্ড অটো পাওয়া যায়। এখান থেকে ত্রিবেণী অবধি গিয়ে সেখান থেকে হোটেল অবধি অটো করতে হবে। একটা অটোয় উঠলাম, সে কিছুটা গিয়ে আর কোনো ভাড়া না পেয়ে শেষ অবধি আমাকে নামিয়ে দিয়ে খেতে চলে গেল। আরও 4-5 মিনিট দাঁড়িয়ে থেকে আমি একটা অটো রিজার্ভই করে নিলাম হোটেল অবধি। খরচা পড়লো 100 টাকা, চেয়েছিল 200। ভেঙে ভেঙে এলে ভাড়া পড়তো 30 টাকা, সময় লাগতো একটু বেশি।
একে কড়া রোদে পুড়ে ঝামা হয়ে গিয়েছি, তার উপর পেয়েছিল প্রচণ্ড খিদে। এই অবস্থায় 100 টাকা দিয়ে রিজার্ভ করাটাই উচিত মনে হলো। আর কখনো সেপ্টেম্বরে উত্তরাখণ্ড আসবো না, অন্তত নভেম্বরের আগে আসছি না। অটোয় হোটেল পৌঁছাতে সময় লাগলো ওই আধ ঘন্টা মতন। এখন বাজছে 2:40। এই আমি নামলাম হোটেলের গলির সামনে। অপোজিটে এখানে এলআইসির বিল্ডিংটা আছে, এই এলআইসির বিল্ডিংটা আছে, আর এখানেও একটা এলআইসির আছে। তো মানে এখানটায় নামতে হলে এমস রোড, কানাড়া ব্যাংক বা এলআইসির অপোজিটে বললেই এখানটায় নামিয়ে দেবে। আর এই হচ্ছে গলি। আর ওই হচ্ছে হোটেল গঙ্গা আকাশ। এটা এখনও তৈরি হচ্ছে, মানে বিল্ডিং এক্সটেন্ড হচ্ছে এই পাশে। ঢুকেই আগে স্নানটা করবো। আচ্ছা, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি হোটেলে চলে এসেছি। তো আমার ইচ্ছে ছিল যে চটিওয়ালাতে খাবো, কিন্তু আমি এতটা টায়ার্ড যে আমার এখন আর ইচ্ছে করলো না যে গিয়ে আমি আবার ওই হাফ রাইস হাফ চাপাটি খাই। তো সেই জন্য আমি হোটেলে এলাম। হোটেলে এসে ভাবলাম হোটেলেই খাবার অর্ডার করে দেবো, কারণ এখানে খাবার পাওয়া যায়। তো যেটা দেখলাম প্লেন রাইস আছে, কিন্তু ডাল তরকারি, মানে আমরা যে ধরনের ডাল তরকারি খাই সেই ধরনের কোনো কিছু ডিশ নেই। তো নর্মাল রাইস খাওয়াটা একটু প্রবলেমেটিকই হবে। যদি রুটি চাপাটি খান তাহলে প্রচুর অপশান আছে, শাহি পানির খানো দানো সব কিছু আছে। তো আমি অনেক ভেবে চিন্তে একটা ভেজ বিরিয়ানি আর একটা কাশ্মীরি দম আলু অর্ডার করে দিলাম। তো আসুক খাবারটা, তখন তো ওটা দেখতেই পাবো সেটার অবস্থা কীরকম। আধ ঘন্টার মধ্যেই খাবার চলে এলো। এই হলো ভেজ বিরিয়ানি আর এই হচ্ছে কাশ্মীরি আলুর দম। স্বাদ আহামরি কিছু নয়, আর এই জিনিস তো কোনোভাবেই বিরিয়ানি বা কাশ্মীরি আলুর দম কোনোটাই নয়। পোলাও আর ফ্রায়েড রাইস মিশিয়ে তা থেকে মিষ্টি বাদ দিয়ে দিলে যেরকম একটা ব্যাপার হবে, বিরিয়ানিটা সেই রকম। এবার একটু রেস্ট নেব, তারপর বিকেলে বেরোবো আবার। 5:15 নাগাদ বেরিয়ে পড়লাম, আবার অটো ধরে ত্রিবেণীঘাট। এইটা মূল পথ, সবসময়ই ভিড় থাকে। পৌঁছে দেখলাম আরতির জন্য ভিড় জমতে শুরু করেছে। একটা পাশে দাঁড়িয়ে পড়লাম। ঠিক 6:30টায় শুরু হলো গঙ্গা আরতি। প্রথমে ধূপ আরতি হলো। এরপরে শুরু হলো মূল আরতি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আরতি শেষে ঘাটের একপাশে সিঁড়ি দেখে বসে পড়লাম। ধুনো আর ধূপের মিষ্টি গন্ধে ভরে গিয়েছে ঘাট। টিকা দিয়ে প্রসাদ বিলি করছেন পুরোহিতরা। চুপচাপ অনেকক্ষণ ঘাটেই বসেছিলাম। তারপর আরো কিছুক্ষণ ঘুরে বেড়ালাম ত্রিবেণী ঘাটেই। নানা রকমের খাবার পাওয়া যাচ্ছে। আমি খেলাম ফুচকা, 30 টাকায় 6টা। 8টা নাগাদ বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। তাড়াতাড়ি ঘুমোতে হবে, কাল সকাল সকাল নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে যাব আবার। গলির মুখে একটা ছোট্ট ক্যাফে আছে, ব্ল্যাক টি খেয়ে ঢুকে পড়লাম হোটেলে। 9:30 নাগাদ ডিনার দিতে বলেছিলাম, তাওয়া রুটি আর চিলি পনির। এই হোটেলে কিন্তু হাফ প্লেট কিছু হয় না, বাইরের দোকানে হয় কিনা জানি না। দুপুরে আলুর দম নষ্ট হয়েছিল অনেকটা, তাই জানতে চেয়েছিলাম হাফ প্লেট তরকারি হবে কিনা। হোটেলে জানালো হাফ প্লেট হয় না। খাওয়া শেষ, এবার ঘুমোবো। কাল সকাল 8টায় সাইট সিইংয়ের গাড়ি চলে আসবে।
ঘুম থেকে উঠে 8টা নাগাদ বাইরে বেরোলাম ব্রেকফাস্ট করতে। গলির মুখে সেই ক্যাফেটাতেই ম্যাগি আর ব্ল্যাক টি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। ম্যাগি 40 টাকা, চা 20 টাকা। ব্রেকফাস্ট সেরে এসে দেখলাম গাড়ি চলে এসেছে হোটেলের সামনে। 9টা 20 নাগাদ বেরিয়ে পড়লাম নীলকণ্ঠ মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। ঋষিকেশের অনেক রাস্তাতেই 4 চাকা অ্যালাউড নয়, হেঁটে বা স্কুটিতে ঘোরা যায়, তাই যেই রাস্তাগুলোয় 4 চাকা চলে সেগুলোতে ট্রাফিক লেগেই থাকে। কিছুক্ষণের মধ্যেই শহর আর হাইওয়েকে পেছনে ফেলে পাহাড়ি রাস্তায় চলতে শুরু করলো গাড়ি। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা আটকে গিয়েছে, জেসিবি রাস্তা ক্লিয়ার করছে। মিনিট 15 লাগলো রাস্তা খুলতে, আবার ছুটে চললো গাড়ি। গাড়ি যত ওপরে উঠছে বাইরের গরম ততই কমে আসছে, হাওয়া ঠান্ডা হয়ে গিয়েছে অনেকটাই। পৌঁছে গিয়েছি। ল্যান্ডস্লাইড হচ্ছে এখানে। পার্কিং থেকে 200-250 মিটার সোজা হাঁটলেই মন্দির। চড়াই পথ না, একদম সোজা। আপাতত ওখান থেকে হেঁটেই চলেছি। যেই জায়গাটা দেখালাম ওখানটায় ল্যান্ডস্লাইড হচ্ছে, তো আমরা দুজন মিলে ডিসাইড করলাম, মানে ড্রাইভার দাদা আর আমি, যে যদি ল্যান্ডস্লাইডটা হয়ে যায় তাহলে আমি পায়ে হেঁটে ওই জায়গাটুকু পেরিয়ে তারপর গাড়িতে উঠে বেরিয়ে যেতে পারবো। কিন্তু যদি গাড়ি এদিকে চলে আসে আর তারপরে ল্যান্ডস্লাইডটা হয় তাহলে স্লাইড ক্লিয়ার না হওয়া অবধি গাড়ি বেরোতে পারবে না, আটকে যাব। তো সেই জন্য গাড়ি থাকলো ওখানেই, যেখানে স্লাইডটা হচ্ছে ঠিক তার আগে। আর তারপর থেকে আমি হেঁটে আসছি, হেঁটে মনে হয় 400-500 মিটার মতো। বাইরে থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। ঢুকে পড়লাম মন্দিরে। মন্দিরে ঢুকতেই দেখা যায় সমুদ্র মন্থনের দৃশ্য। সমুদ্র মন্থনের পর উঠে আসে অমৃত আর হলাহল নামক বিষ। সেই বিষ গলায় ধারণ করেন বলেই মহাদেবের নাম হয় নীলকণ্ঠ মহাদেব। একে আজ সোমবার, তার উপর নবরাত্রি। হোটেলে বলেছিল দর্শন করতে 3-4 ঘন্টা সময় লাগবে। বাইরে সখানেক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে আমারও সেই রকমই লেগেছিল, কিন্তু দর্শন হয়ে গেল মাত্র 10 মিনিটে। প্রায় মিনিট খানেক দাঁড়িয়ে দর্শন করলাম, প্রার্থনা করলাম, কেউ একবারও তাড়া দিল না। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे। আমার খুব ইচ্ছে ছিল যে আপনাদের দর্শন করাবো, কিন্তু ভেতরে মূল মন্দিরের শিবলিঙ্গের ছবি তোলার অ্যালাউড নয়। আর এই হচ্ছে মূল মন্দির, আর তার নিচে এখানে সমুদ্র মন্থনের পুরো ইয়েটা মূর্তি দিয়ে সাজানো হয়েছে। দর্শন শেষ করে বেরিয়ে পড়লাম সেই একই রাস্তা ধরে। ল্যান্ডস্লাইড এখনো চলছে, গতি বাড়ছে আস্তে আস্তে। গাড়িতে উঠে এবার চললাম পাটনা ওয়াটারফলস দেখতে। মাঝে এইখানটায় চা খেতে দাঁড়িয়েছিলাম। এখানে একটা নাম না জানা ছোট কিন্তু খরস্রোতা ঝর্ণা আছে, অনেকেই স্নান করছে সেখানে। চা খেয়ে আবার উঠে বসলাম গাড়িতে। এবার সোজা পাটনা ফলস। পৌঁছে গিয়েছি। এই হচ্ছে পাটনা ফলস। একটা ঝোড়ার মতো স্ট্রিম বয়ে আসছে ওপর থেকে।
আবার ছুটলো গাড়ি, এবার নীর ওয়াটারফলের দিকে। পৌঁছে দেখলাম নীর ওয়াটারফল ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ। হোটেলে ফিরে এই ব্যাপারটা নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা জানাবো, স্কিপ করবেন না। ভাগ্যটা খারাপ, বুঝলেন তো? ওই যে রাস্তাটা দেখালাম নির্ঝর্ণার উপরে যাওয়ার, ওটা হচ্ছে নির্ঝর্ণা যায়, কিন্তু ওখানে একজন দাঁড়িয়েছিল স্কুটি নিয়ে, তো সে বললো যে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, আর ওটা অনেকটা খারাপ, তো হেঁটেও যাওয়া যাবে না, গাড়িতেও যাওয়া যাবে না, পুরো রাস্তাটাই বন্ধ। তো অনেকেই অতটা অব্দি এসে ওখান থেকে ঘুরে চলে যাচ্ছে। আচ্ছা, এই হোটেলে খাওয়া দাওয়ার খরচটাও বলে দিই। এই হচ্ছে মেনু। তো আমার প্রথম দিনের লাঞ্চ হচ্ছে এই যে ভেজ বিরিয়ানি আর কাশ্মীরি দম আলু। প্রথম দিনের ডিনার হচ্ছে এই যে তাওয়া রুটি আর এই চিলি পনির। তো মোটামুটি এইরকম চার্জ এখানে পড়বে, আর হাফ প্লেট তো হয় না, এটা আগেই বলেছি। আচ্ছা, হোটেলে ফিরে গেছি, তো এবার আমার মনে হলো যে একটা খুব দরকারি কথা যেটা জানিয়ে দেওয়া সবাইকে দরকার, সেটা হচ্ছে আপনারা যদি ঋষিকেশ থেকে শুধু নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যান তাহলে তার জন্য শেয়ার গাড়ির অপশানও আছে। এবার যদি অন্যান্য জায়গাগুলো দেখতে হয়, যেরকম পাটনা ওয়াটারফল, তারপরে হচ্ছে নীরগড় ওয়াটারফল, তাহলে খরচ পড়বে গাড়িতে 2500 টাকা। মোটামুটি এটাই স্ট্যান্ডার্ড রেট, এরকম নয় যে অনেক কটা জায়গায় ঘুরলে একটু কম পড়বে। মোটামুটি স্ট্যান্ডার্ড সবাই 2500ই নিচ্ছে। এমনকি আমি হরিদ্বারও জিজ্ঞেস করেছিলাম যে ঋষিকেশ থেকে নীলকণ্ঠ মহাদেব আর এই দুটো পয়েন্ট ঘুরতে কত নেয় ড্রাইভাররা ইউজুয়ালি, তো ওখানে 2500ই নেয়। তো এবার আমার প্রবলেম যেটা, সেটা হচ্ছে নীলকণ্ঠ মহাদেব তো আমি গেলাম, গিয়ে দেখে চলে এলাম ওখান থেকে, আর সময়ও লাগেনি। যদি সময় লাগতো তো ড্রাইভার দাঁড়াতো, 3-4 ঘন্টা অনেক সময় লেগে যায়, সেক্ষেত্রে ড্রাইভাররা দাঁড়ায়। তো আমার লাগেনি, আমার 10-15 মিনিট লেগেছে। আমার ওভারঅল ওখানে হয়তো আধ ঘন্টা কাটিয়ে বেরিয়ে গেছি। তারপরে রাস্তায় পড়লো পাটনা ওয়াটারফল। এবার সেটা যে কী ওয়াটারফল সেটা তো আপনারা দেখলেন, যাই হোক পড়লো পাটনা ওয়াটারফল। আর তারপরে ছিল নীরগড় ওয়াটারফল, যেটা আমি দেখালাম যে আমরা যেতে পারলাম না কারণ রাস্তা বন্ধ ছিল। তো এটার জন্য কিন্তু ভাড়া কিছু অ্যাডজাস্ট করেন, মানে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে না, একই পড়বে। মানে যদি টাইম বেশি লাগতো, যেতে হতো, কিলোমিটার বেশি পড়তো, মন্দিরে টাইম বেশি লাগতো, তাও যা পড়বে। যদি না দেখতে পাই, যেহেতু এটা প্রাকৃতিক কারণে বন্ধ, তো তাও সেই একই পড়বে, আলাদা কিছু পড়বে না। তো এটা আমার মনে হলো যে একটু মানে ব্যাপারটা বাজে হলো, এটাই ব্যাপার, আর কিছুই না। তো আমার কথা হচ্ছে যে নীরগড় যদি বন্ধ থাকে, আপনারা যাওয়ার আগে খুব ভালোভাবে জেনে নেবেন যে নীরগড় বন্ধ কিনা। যদি নীরগড় ল্যান্ডস্লাইডের কারণে বন্ধ থাকে, পাটনা ওয়াটারফল কী সেটা তো দেখলেন, তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক শুধু নীলকণ্ঠ মহাদেব দেখে চলে আসাটা ভালো। আর যদি শুধু সেটাই দেখতে যান তাহলে রিজার্ভ গাড়ি করার কোনো দরকার নেই। আপনারা রামঝুলার কাছে যে অটো স্ট্যান্ডটা, যেখান থেকে আমি আগের দিন অটো করে ফিরলাম, আপনি যে কোনো হোটেলে, এদিকে শুধু আমার হোটেল বলে না, যে কোনো হোটেলেই থাকুন, 10 টাকা দিলে ত্রিবেণীঘাট পৌঁছে যাবেন। ওখান থেকে 20 টাকা দিলে রামঝুলার আগে যে অটো স্ট্যান্ড, ওখানটায় আপনাকে নামিয়ে দেবে। ওখানটায় নেমে আপনি শেয়ার অটো ট্যাক্সি করে নিতে পারেন, তারা আপনাকে নীলকণ্ঠ মহাদেব নিয়ে যাবে, ওখানে ওয়েট করবে, আপনি পুজো দেবেন, পুজো দিয়ে ফিরবেন, তারপর আবার ওই গাড়িতে চেপেই ফেরত আসবেন। এবং তাতে খরচা অনেকটা কম পড়বে, অনেকটা কম, মানে অ্যাজ ফার অ্যাজ আই নো 400-500 টাকার কমে ওটা হয়ে যাবে। তো 2500 টাকার 400-500 টাকার মধ্যে অনেক বড় ডিফারেন্স। তো আমার মনে হলো এটা আমার জানিয়ে দেওয়া দরকার, সেই জন্য আমি বলে দিলাম। স্নান সেরে খেতে বেরোলাম। হোটেলের কাছেই একটা খাওয়ার জায়গা আছে। এই এরিয়াটায় না খাওয়ার দোকান সেরকম নেই, ওইটা আমার হোটেলের গলি। ওখান থেকে বেরিয়ে এলে মোটামুটি ওই 50 মিটার মতো হেঁটে এলে রাস্তার এই পারে একটা দোকান আছে, এখানে মিক্সড থালিও পাওয়া যায়, আবার আপনি যদি বলেন তাহলে চাপাটির জায়গায় ওরা ভাতও দিয়ে দেবো পুরোটা। তো খেয়ে দেখি কীরকম। এই হলো থালি, ভাত, ডাল, একটা টক ঝাল চাটনি, স্যালাড আর বাঁধাকপির তরকারি। থালিতে ভাত আর চাপাটি থাকে, আমি চাপাটির জায়গায় এক্সট্রা ভাত চেয়ে নিয়েছি। লাঞ্চ সেরে একটু এদিক ওদিক দৌড়লাম কালকের বাসের খোঁজ নিতে। এখান থেকে যাব দেবপ্রয়াগ। বিকেলবেলায় গলির মুখের দোকানটা থেকে 1 কাপ ব্ল্যাক টি তো মাস্ট। এই দোকানের ওনার যে দিদি, উনি জানালেন হোটেলের পেছনের যেই ঘাট সেখানেও আরতি হয়। সোজা সেই ঘাটেই চলে এলাম। হোটেল থেকে দূরত্ব 100 মিটারেরও কম। আচ্ছা, যেই গলিটা দিয়ে আমি বেরোচ্ছিলাম, মানে আমার হোটেল থেকে বেরিয়ে বাঁ হাতে ঘুরে যেই গলিটা দিয়ে মেন রোডটা হচ্ছিলো, এইটা হচ্ছে মেন রোড এই দিকে। আর হোটেলের ওইটা দিয়েই উল্টো দিকে যদি চলে আসি, মানে হোটেল থেকে বেরিয়ে ডান হাতে গিয়ে মেন রোডে না গিয়ে যদি বাঁ দিকে চলে আসি, তো এখানেও একটা ঘাট আছে বাঁ দিকটায়। আর আমাকে ওই ক্যাফে থেকে বললো যে এই ঘাটটাতেও নাকি আরতি হয়, গঙ্গা আরতি হয় এখানে।
আস্তে আস্তে স্তোত্র বাজছে মাইকে। ঠান্ডা হাওয়া, খুব সুন্দর ভিউ, আর সব থেকে বড় কথা অন্য ঘাটগুলোর মতন ভিড় নেই, খুব শান্ত পরিবেশ। ওপারের পাহাড়গুলো মেঘ কুয়াশায় ঝাপসা হয়ে আছে। গঙ্গার তীর বরাবর হাঁটার জায়গাও আছে, বসারও জায়গা আছে, পুরো ঘাটটাই বাঁধানো। বাচ্চাদের খেলার আর বয়স্কদের ব্যায়াম করারও ব্যবস্থা আছে। গঙ্গার হাওয়া খেতে খেতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপর আরতির ঘাটে এসে বসলাম আবার। আরতির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আরতি হবে 6:15। এখানে সবাই লোকাল, ট্যুরিস্ট বলতে শুধু আমি। প্রথমে শুরু হলো যজ্ঞ। যজ্ঞ শেষ হওয়ার পর শুরু হলো গঙ্গা আরতি। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। ঋষিকেশে অদ্বৈ শেষ রজনী। দুটো দিন কখন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। তবু প্রতিটা গল্পের একটা শেষ থাকে। ঋষিকেশের গল্প আপাতত এখানেই শেষ। কাল সকালে বেরিয়ে পড়ব দেবপ্রয়াগের উদ্দেশ্যে। সেই গল্প শোনাবো অন্য আরেকদিন, মানে ওই ঠিক 2 সপ্তাহ পরে। ভালো থাকবেন আর প্রকৃতিকে ভালো রাখবেন। টাটা। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या